কোম্পানিরা ইচ্ছে করে এগুলো ভালো বের করে না, পরে মোবাইলটা নষ্ট হবে, আমার মোবাইল কিনে যাবে। এটাই ঠিক বলছো। মোবাইলটা তুমি সেভ রাখতে দেবে না, না এত হাজার হাজার টাকা নিয়ে সেভ রাখতে দিবি না। রেকর্ড হয়ে থাকবে। অবস্থা কেমন আছো সবাই? সবাইকে আমাদের আজকে লাইভ ক্লাসে স্বাগত। আজকে আমরা কাজ করার লাস্ট ক্লাস করব। তো এখন শুরু করি। লাইটে যাবে তেমন লাইটটা আর দিও, চা দিও। আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো দ্রুত খাতা কলম বের করে এবং ক্লাসটা শুরু করে ফেলছি। সবাই রেডি হয়ে যাও। তো দেখি কারা কারা যুক্ত আমরা। ওকে, কি করবে আম্মু? কেন? ওকে জি, আল্লাহর রহমতে ভালো আছি। নাও শুরু করি। তো আজকে আমরা আমাদের কাজ ক্ষমতা শক্তি লাস্ট ক্লাস। তো আমরা আজকে পড়বো হচ্ছে হাতুড়ি পেরেকের কনসেপ্ট। দেখো, হাতুড়ি পেরেক কনসেপ্ট, হাতুড়ি পেরেক কনসেপ্ট। ওকে, এই কনসেপ্টুয়াল আমরা ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করবো। তো করি, আমরা শুরু করি হাতুড়ি পেরেক কনসেপ্ট। তাইলে দাও। থ্যাংক ইউ শরীফ ভুবন, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো হাতুড়ি পেরেক কনসেপ্ট। তো আমরা এই কনসেপ্টটা আমাদের একাডেমিকের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা এই অ্যাডমিশনের এই কন্টেন্ট থেকে বা এই কনসেপ্ট থেকে অনেক ম্যাথ প্রবলেম আসে এবং সেম ম্যাথ প্রবলেমই হচ্ছে বারবার আসে, এরকম মানে একই ম্যাথ প্রবলেম বারবার করে আসে। তো যাই হোক, আমরা এই কনসেপ্টটা খুব ভালো করে শিখে নিব, তাহলে আমরা আমাদের যাতে এইখানের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব সহজে আমরা যাতে সলভ করতে পারি কনসেপ্টের সাথে। আচ্ছা, তো দেখি। তো এখানে একটা কেস নাম্বার 1, ফার্স্ট কেস নাম্বার 1 সে উলম্ব দেয়ালে মনে করো আমরা একটা হাতুড়ির মাধ্যমে পেরেক হচ্ছে ঢুকাবো। খেয়াল করবো উলম্ব দেয়ালে। কেস নাম্বার 1 লেখো উলম্ব দেওয়ালে আমরা হচ্ছে হাতুড়ি পেরেকের কনসেপ্টটা দেখব। উলম্ব দেওয়াল। আচ্ছা, তাহলে একটা দেওয়াল হচ্ছে খাড়া বা উলম্ব, লম্বালম্বি, ঠিক আছে, লম্বালম্বি করা একটা তোমার হচ্ছে দেওয়াল, লম্বালম্বি করা বা খাড়া দেওয়াল। তো আঁকি আমরা। এই হচ্ছে আমাদের লম্বালম্বি একটা দেওয়াল বা একটা ওয়াল আছে। ওকে, আচ্ছা, উলম্ব বরাবর লম্বালম্বি। তো এই হচ্ছে একটা ওয়াল। আচ্ছা, তো এই ওয়ালের মধ্যে আমরা পেরেক গাঁথবো। পেরেক তো আঁকি আমরা পেরেক মোটামুটি করে। তো এই হচ্ছে আমাদের পেরেক। তো এই হচ্ছে আমরা পেরেক। তো মোটামুটি করে একটু আঁকি, মোটামুটি করে দেখার চেষ্টা করি। এই যে পেরেক, তো আমরা পেরেকটা হচ্ছে গাঁথবো। তো এই হচ্ছে আমাদের পেরেক। আচ্ছা, তো পেরেকের ভরটা নগণ্য ধরা হয়, মানে পেরেকের কোনো ভর নাই ধরা হয়। এবং আমরা কি দিয়ে গাঁথবো? মনে করো একটা হাতুড়ি দিয়ে আমরা তোমার হচ্ছে গাঁথবো। এই হচ্ছে আমাদের একটা হাতুড়ি, খেয়াল করবা, এই হচ্ছে আমাদের একটা হাতুড়ি। তো দেখো
এই যে হাতুড়িটা মোটামুটি করে আঁকার চেষ্টা করি, এই যে হাতুড়ি, ঠিক আছে, হাতুড়ি হয়েছে না কি বাজে হয়ে গেছে, মোটামুটি করে আমরা হাতুড়ি আঁকার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের হাতুড়ি। ঠিক হাতুড়ি আঁকতে পারতেছি না, এই যে মনে করো মোটামুটি করে ধরে নাও এটা হাতুড়ি, ধরে নাও যে এটা একটা হাতুড়ি, হাতুড়ি আঁকতে পারি না, যাই হোক মোটামুটি করে আমরা একটা হাতুড়ি এঁকে দিই। এই নাও, এই যে মনে করো হাতুড়ি, এই যে ঠিক আছে হয়েছে। তো এই হাতুড়ি দিয়ে আমরা একটা পেরেককে ঢুকাবো, পেরেক হচ্ছে মানে ওয়ালের মধ্যে প্রবেশ করাবো, এই হচ্ছে আমাদের একটা ম্যাথ বা এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ওকে, তাহলে আমরা হাতুড়ির মাধ্যমে হচ্ছে পেরেকটা তোমার হচ্ছে ভিতরে ঢুকাবো। আচ্ছা, তো হাতুড়ির ভরটা আছে আর পেরেকের ভরটা নগণ্য, মানে পেরেকের কোনো ভর নেই। তো হাতুড়ির ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম, এম, আর পেরেকের ভর নাই, পেরেকের ভরকে নগণ্য ধরা হয়। তাহলে এই হাতুড়ি দিয়ে আমরা পেরেককে বাড়ি মারবো। আচ্ছা ভালো কথা, এই হাতুড়ি দিয়ে আমরা পেরেককে বাড়ি মারবো, বাড়ি মারবো। তো বাড়ি মারার পর কি হবে, বাড়ি মারার পরের চিত্রটা কেমন হবে, বাড়ি মারার পরের চিত্র, বাড়ি মারার পরে আমরা দেখবো, আমি ধরলাম যে এই হাতুড়িটা দিয়ে আমরা পেরেককে ভি বেগে আঘাত করলাম, ভি বেগে। তাহলে এই হাতুড়িটা দিয়ে আমরা হচ্ছে পেরেকের মাথায় বা পেরেকের মুক্ত প্রান্তে আমরা হচ্ছে ভি বেগে মনে করো হচ্ছে আঘাত করলাম, ভি বেগে। তাহলে আমরা আঘাত করলাম, ভি বেগে আঘাত করলাম, এই যে দ্যাট ইজ হচ্ছে আমার ভি ভেলোসিটি দিয়ে আমরা আঘাত করলাম। আঘাত করার পর কি হবে, পেরেকটা ওয়ালের মধ্যে প্রবেশ করে যাবে। তাহলে আমরা দেখি, তো মনে করো পেরেকটা এই যে ওয়ালের মধ্যে এক্স পরিমাণ প্রবেশ করে গেল, এই যে পেরেকটা ওয়ালের মধ্যে হচ্ছে এক্স পরিমাণ প্রবেশ করলো, পেরেকটা ওয়ালের মধ্যে হচ্ছে এক্স পরিমাণ ঢুকে গেল, মানে এখান থেকে এইটুকু মনে করো হচ্ছে আমার এক্স পরিমাণ প্রবেশ করলো, এক্স, বুঝছো? আচ্ছা, আর হাতুড়িটা কিন্তু মানে ইয়ে করার পরে পেরেকটা ঢুকানোর পর কিন্তু হাতুড়িটা স্থির হয়ে গেল, পেরেকটা ঢুকানোর পর হচ্ছে হাতুড়িটা স্থির হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের হাতুড়িটা, এই যে হাতুড়িটা হচ্ছে স্থির হয়ে গেল, এই যে আমার হাতুড়ি, মোটামুটি করে আমরা হাতুড়ি আঁকলাম, এই যে আমাদের হাতুড়িটা কিন্তু স্থির হয়ে গেল, বুঝছো? যার ফলে পেরেকের বেগটাও জিরো হয়ে গেল, পেরেকের বেগটাও জিরো হয়ে গেল, হাতুড়ির বেগটাও জিরো হয়ে গেল, রাইট? আচ্ছা, তো এখন আমরা এখানে দেখবো যে ব্যাপারগুলো আসলে কি ঘটছে, ব্যাপারগুলো। এখন কথা হচ্ছে, যখন হাতুড়িটা পেরেককে মানে আমি যখন হাতুড়ি দিয়ে পেরেককে ভি বেগে আঘাত করব, তখন অবশ্যই আমরা হাতুড়ির মাধ্যমে আমরা একটা গতিশক্তি প্রোভাইড করব, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার, তাই তো? একটা গতিশক্তি কিন্তু আমরা প্রোভাইড করব, ঠিক আছে? আমরা একটা এভাবে করে গতিশক্তি কিন্তু প্রোভাইড করব। আচ্ছা, আফটার সামটাইম সেটা হচ্ছে তোমার এই ইয়ার মধ্যে তোমার ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তোমার ওই ওয়ালের মধ্যে হচ্ছে এক্স পরিমাণ প্রবেশ করে যাচ্ছে, ব্যাপারটা বুঝছো? তখন কিন্তু এর গতিশক্তিটা জিরো হয়ে যাচ্ছে, তো এইটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে তুমি কি বলে হাতুড়ি দিয়ে হচ্ছে আঘাত করতেছো নির্দিষ্ট গতিশক্তি দিয়ে। কত গতিশক্তি দিয়ে বলো তো? হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি দিয়ে তুমি আঘাত করতেছো, হাফ এম ভি স্কোয়ার দিয়ে তুমি হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি দিয়ে আঘাত করতেছো। আফটার সাম টাইম যখন পেরেকটা ওয়ালের মধ্যে প্রবেশ করে গেল, যখন পেরেকটা ওয়ালের মধ্যে ঢুকে গেল, তখন কিন্তু হাতুড়ির বেগটা জিরো হয়ে গেছে, যার ফলে তার গতিশক্তি কত হয়ে গেছে? তার গতিশক্তি কি নাই হয়ে গেছে না, উদা হয়ে গেছে না? এখন কত হচ্ছে, গতিশক্তি এখানে ছিল, এই কেসে এখানে এটা হচ্ছে আমার আদি অবস্থা, আদি অবস্থায় গতিশক্তি ছিল, আর বর্তমান অবস্থায় কিন্তু কোনো গতিশক্তি নাই। বর্তমান অবস্থায় কিন্তু পেরেকের ভেলোসিটি জিরো, পেরেক এবং হাতুড়ির ভেলোসিটি দুটাই কিন্তু জিরো, তাহলে বর্তমানে কিন্তু কোনো বেগ নাই, তাহলে বর্তমানে কোনো কি নাই, বর্তমানে কোনো হচ্ছে গতিশক্তি নাই। আচ্ছা, তাহলে গতিশক্তিটা কই চলে গেল? গতিশক্তিটা কই চলে গেল, কোথায় উদা হয়ে গেল, কোথায়? এই গতিশক্তিটা অ্যাকচুয়ালি দেয়ালের বাধাদানকারী বলের দ্বারা কৃতকাজে ব্যয় হয়ে গেছে বা কৃতকাজে নষ্ট হয়ে গেছে। ব্যাপারটা কি, এই পেরেকটা যখন ওয়ালের মধ্যে প্রবেশ করবে, আচ্ছা এই পেরেকটা কি ওয়ালের মধ্যে প্রবেশ করতে চায়? উত্তর হচ্ছে না, পেরেকটা কিন্তু ওয়ালের মধ্যে প্রবেশ করতে চায় না। মানে ব্যাপারটা হচ্ছে, পেরেকটা যখন ওয়ালের মধ্যে এক্স পরিমাণ প্রবেশ করতে যাবে, দেয়ালের মধ্যে একটা বাধাদানকারী বল কাজ করবে, দেয়াল কিন্তু এই পেরেকটাকে ভিতরে ঢুকতে দিতে চাবে না, দেয়াল কি করবে, এই পেরেকটার উপর কিন্তু আমার একটা বিপরীত দিকে, তার স্মরণের গতির বিপরীত দিকে কিন্তু একটা বাধাদানকারী বল দিবে, এফ পরিমাণ বাধাদানকারী বল দিবে, এফ, বুঝছো? এই বাধাদানকারী বল দ্বারা যে কৃতকাজটা হয়, সেই কৃতকাজে আসলে শক্তিটা নষ্ট হয়ে যায়, শক্তিটা ব্যয় হয়ে যায় বা শক্তিটা খরচ হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে, এই জায়গায় একটা গতিশক্তি ছিল, দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, যারা নতুন ভর্তি হয়েছো তারা কিন্তু এই ক্লাসগুলো দেখো না, তারা অবশ্যই আগের কনসেপ্টগুলো না জানলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না, অবশ্যই আগের কনসেপ্টগুলো দেখতে হবে। একটা গতিশক্তি দিয়ে একটা গতিশক্তি দিয়ে আঘাত করতেছো,
এখানে গতিশক্তি নাই হয়ে গেছে, এখানে গতিশক্তি নাই হয়ে গেছে, বর্তমানে নাই হয়ে গেছে। সেই গতিশক্তিটা কই চলে গেল? সেই গতিশক্তিটা হচ্ছে আসলে এই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে ব্যয় হয়ে গেছে, বা বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে ব্যয় হয়ে গেছে। কারণ পেরেকটা যেই মুহূর্তে ভিতর দিকে ঢুকলো, মানে দেয়াল কিন্তু চাবে না যে পেরেকটা তার ভিতরে ঢুকুক, তাহলে পেরেকের গতির বিপরীতে সে একটা বাধাদানকারী বল দেবে। সেই বাধাদানকারী বল হচ্ছে আমার এফ। সেই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ হচ্ছে, তুমি বলবা এফ এস কস 180 ডিগ্রি, ঠিক বলছো, বাট আমরা ভ্যালু নিয়ে কনসার্ন, জাস্ট মানটা যাচ্ছি, সেই মানটা কিন্তু আমার এফ এক্স। তাহলে এই হচ্ছে আমাদের কথা। এই গতিশক্তিটা কিসে কনভার্ট হয়ে গেছে? বাধাদানকারী বল দ্বারা কৃত কাজে ব্যয় হয়ে গেছে। এখানে মাইনাস এফ এক্স হওয়ার কথা, কিন্তু এখানে কেন ভাই এফ এক্স দেখলেন? আমরা শুধুমাত্র কাজের ভ্যালু নিয়ে চিন্তিত, কারণ যে এই শক্তিটা কনভার্ট হয়ে গেছে এফ এক্সে, এটা জাস্ট বলতে যাচ্ছি। তাহলে এইভাবে তুমি ব্যাখ্যা দিতে পারো, এভাবে তুমি ব্যাখ্যা দিতে পারো। এই ব্যাখ্যায় তুমি যদি স্যাটিসফাই না হও, আরও একটা ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। আরেকবার বলি, যারা নতুন ভর্তি হয়েছো তারা কিন্তু এই ক্লাসগুলো দেখো না, তারা হচ্ছে অবশ্যই আগের ক্লাসগুলো না দেখো তুমি বুঝতে পারবো না। কাজ শক্তি উপপাদ্যের মাধ্যমে কিন্তু এটা ব্যাখ্যা করা যায়, কাজ শক্তি উপপাদ্যের মাধ্যমে এটা কিন্তু ব্যাখ্যা করা যায়। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য কি? কাজ শক্তি উপপাদ্য হচ্ছে কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, সবগুলো বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে টোটাল কৃত কাজ, মোট কৃত কাজ, টোটাল কৃত কাজ, টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি বলতো? ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, দ্যাট ইজ শেষ গতিশক্তি মানে হাফ এম শেষ বেগের স্কোয়ার। শেষ বেগ তো জিরো, কারণ বর্তমানে কোনো গতিশক্তি নাই, মানে কোনো ভেলোসিটি নাই, বি ইকুয়াল টু জিরো। হাফ এম জিরো স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি, তাহলে আদিতে কিন্তু বেগ ছিল ভি, আদিতে বেগ ছিল ভি, হাতুড়ি পেরেককে ভি বেগে আঘাত করতেছিল, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম আদি বেগের স্কোয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে টোটাল ওয়ার্ক আমরা বের করবো, টোটাল ওয়ার্ক সবগুলো বল দ্বারা কৃত কাজ আমরা বের করবো। তাহলে বের করি আমরা, এখানে কিন্তু কাজের ওই দিক বা চিহ্ন বিন্দু মেনশন করবা। আচ্ছা, তাহলে খেয়াল করবা, এখানে এফ একটা বল আছে, আরো একটা বল কিন্তু আছে, ওজন বল। এই হাতুড়ি দ্বারা হচ্ছে হাতুড়ির ভর এম, হাতুড়ির ভর এম এর কারণে এমজি কাজ করে কোন দিকে বলতো? হাতুড়ির ভর এম এর কারণে কিন্তু এমজি একটা বল কাজ করে খাড়া নিচের দিকে। এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে হাতুড়ির মানে ইয়া কাজ করে কোন দিকে? ওজন কাজ করে নিচের দিকে। এই ওজন একটা বল আর এই এফ একটা বল, এটা হচ্ছে বাধাধানকারী বল। ওজন বল দ্বারা কৃত কাজ বের করবো, ওজন বল দ্বারা কৃত কাজ। তাহলে খেয়াল করবা, সরণ কোন দিকে? দেখো, হাতুড়ির সরণ বা হাতুড়ি এবং পেরেক মিলে যেটা সম্মিলিত বস্তু, হাতুড়ি এবং পেরেক মিলে সম্মিলিত যে বস্তুটা, এখানে তুমি মনে করতে পারো যে হাতুড়ির সাথে পেরেকটা টাচ অবস্থায় আছে, হাতুড়ির সাথে পেরেকটা টাচ অবস্থায় আছে, পেরেকের ভর তো নগণ্য, পেরেকের ভর। তাহলে খেয়াল করবা, তাহলে এই সম্মিলিত যে বস্তুটা, এই সম্মিলিত বস্তুর হচ্ছে সরণ কোন দিকে? ডান দিকে, এক্স পরিমাণ সরণ ডান দিকে। আর এমজি বল কাজ করে কোন দিকে? নিচের দিকে। তাহলে এমজি বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না? খেয়াল করবা, এমজি বল কাজ করে নিচের দিকে, আর সরণ কোন দিকে বলতো? বাম দিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত বলতো? 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এমজি বল দ্বারা কৃত কাজ কত হবে? এমজি ইন্টু সরণ কস 90 ডিগ্রি। তাহলে এমজি বল দ্বারা কৃত কাজ হচ্ছে এমজি ইন্টু সরণ হচ্ছে আমার এক্স ইন্টু কস 90 মানে 0 ডিগ্রি, 0 আর কি, প্লাস এমজি বল দ্বারা কাজ করা শেষ, এমজি বল দ্বারা কৃত কাজটা হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার এখানে কি আছে? এখানে কি দেয়ালের বাধাদানকারী বল আছে না? দেয়ালের বাধাদানকারী বল অবশ্যই আছে। তাহলে এখানে কিন্তু আমার দেয়ালের বাধাদানকারী বল কাজ করে, দেয়ালের বাধাদানকারী বল। তাহলে দেখো, দেয়ালের বাধাদানকারী বল কাজ করে হচ্ছে গতির বিপরীত দিকে, পেরেক সহ হাতুড়ি এই সম্মিলিত বস্তুটা, এই বস্তুটা কিন্তু ডান দিকে যাচ্ছে, কিন্তু দেয়াল তাকে যেতে দিচ্ছে না, দেয়ালটাকে তার গতির বিরুদ্ধে বাধাদানকারী বল দিচ্ছে, সেটা হচ্ছে বাম দিকে। এই বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ বের করবো। বল আর সরণ কি পরস্পর বিপরীত দিকে না? বল আর সরণ, এফ বল দ্বারা কৃত কাজ হবে এফ এক্স কস 180 ডিগ্রি, কারণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এফ এক্স কস কত বলতো? কস 180 ডিগ্রি ইকুয়াল টু আমার এখান থেকে বলছে মাইনাস অফ হাফ এম বি স্কোয়ার। দেখবা যে এটা ক্যালকুলেশন করলে উপরের লাইনটা চলে আসবে। কস 90 হলো 0, তাহলে কস 90 0 হলে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস কস 180 মান মাইনাস 1, তাহলে আসবে হচ্ছে এখানে মাইনাস এফ এক্স, এখানে আসবে হচ্ছে মাইনাস এফ এক্স ইকুয়াল টু মাইনাস হাফ এম ভি স্কোয়ার। মাইনাস ক্যান্সেল করলে তোমার এখান থেকে আসবে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো তো প্রথম লাইনটা চলে আসলো কিনা? হাফ এম ভি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের একটা বলতে পারো কনসেপ্ট বা একটা ম্যাথ বলতে পারো, এই হচ্ছে কথা। এখানে আমরা পেরেকের ভরটা নগণ্য ধরে নিছি, আর যখন হাতুড়িটা পেরেককে আঘাত করলো তখন আমরা ধরে নিছি হাতুড়ি আর পেরেক মিলে একটা সম্মিলিত বস্তু ধরে নিছি। অ্যাকচুয়ালি হাতুড়ি এবং পেরেক মিলিয়ে একটা সম্মিলিত বস্তু ধরে নিছি, যার ফলে পেরেকটা এক্স পরিমাণ সরণ করা, অর্থাৎ হাতুড়িটাও এক্স পরিমাণ ডানেই সরছে। এভাবে আমরা চিন্তা করে নিছি, মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করে নিছি। এইটুকু বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাও, এইটুকু বুঝতে পারলাম কিনা, খুব কঠিন লাগছে কিনা বলো, সহজ বাংলা ভাষায়।
এই কনসেপ্টটা কিন্তু আমি অফলাইনে করাই নাই, অফলাইনে ওদেরকে এই রেকর্ডটা ক্লাসটা দিয়ে দিব অ্যাকচুয়ালি, ঠিক আছে? বুঝতে পারছি এটা হচ্ছে উলম্ব দেয়ালে। তাহলে উলম্ব দেয়ালের ক্ষেত্রে আমরা বুঝে গেলাম। এবার আমরা কেস নাম্বার 2 দেখবো। এবার আমরা দেখবো হচ্ছে আনুভূমিক মাটিতে, মনে করো আমরা মাটিতে একটা পেরেক পুঁতবো, মাটির ভিতরে আমরা একটা পেরেক পুঁতবো, তাহলে কি হবে? খেয়াল করো, কনসেপ্টটা খুব মজা, মানে খুবই ঠান্ডা মাথায়, মানে খুবই সহজে বুঝো, দেখবা সহজ লাগবে, কঠিন লাগবে না। তুমি খুব পেঁচায় চিন্তা করলে কঠিন লাগবে। আচ্ছা, তাই খেয়াল করো, দেখছো তোমাদের কত ভালোবাসি। আমি কিন্তু এটা অফলাইনে করাইনি, তোমাদের করাচ্ছি, অনলাইনে করাচ্ছি, এবং অফলাইনে ছেলেদের হচ্ছে তোমাদের এই ভিডিওটা দিয়ে দিব। কেস নাম্বার 2, কেস নাম্বার 2 হচ্ছে আমরা একটা মেঝেতে হচ্ছে পেরেক পুঁতবো। তাহলে আমরা একটা মেঝেতে পেরেক পুঁতবো, মেঝেতে পেরেক পুঁতবো, তাহলে কি হবে? মেঝেতে পেরেক পুঁতবো। তাহলে খেয়াল করো, একটু মন দিয়ে খেয়াল করবা। তাহলে আমাদের কাছে একটা মেঝে আছে, এই একটা মেঝে, আচ্ছা মাটি, তাহলে মাটিতে আমরা একটা পেরেক ঢুকাবো, পেরেক ভিতরে ঢুকাবো। এই হচ্ছে আমাদের পেরেকটা, এই যে আমাদের পেরেকটা, এই পেরেকটা আমরা প্রবেশ করাবো, এই পেরেকটা আমরা পিনটা প্রবেশ করাবো মাটির মধ্যে। আমরা অবশ্যই একটা ইয়েতে বাড়ি মারবো, তোমার হচ্ছে একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারবো। তো মোটামুটি করে একটা হাতুড়ি আঁকি, রাম হয়ে যাচ্ছে, যাই হোক, এই যেটা হাতুড়ি দিয়ে আমরা বাড়ি মারবো, এই যে হাতুড়ি হয়ে যাচ্ছে, আমরা হাতুড়ি দিয়ে হচ্ছে বাড়ি মারবো, হাতুড়ি দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হাতুড়ি। এই হাতুড়ির ভরকে আমরা ধরলাম হচ্ছে এম ভরের হাতুড়ি দিয়ে আমরা পেরেকের মাথায় বাড়ি মারবো। এই পেরেকটা আমরা ভিতর দিকে পুঁতবো, ভিতরের দিকে ঢুকাই দিই, ঠিক আছে? তাহলে আমরা এই পেরেককে এই হাতুড়ি দ্বারা পেরেককে আমরা ভি বেগে আঘাত করলাম, ভি বেগে, মানে হাতুড়ি দ্বারা পেরেককে আমরা ভি বেগে আঘাত করলাম। এই হাতুড়ি দিয়ে আমরা পেরেককে যেভাবে করে বাড়ি মারবো, তো ভি বেগে বাড়ি মারলাম, ভি বেগে স্টার্টিংয়ে আমরা ভি বেগে হচ্ছে পেরেককে বাড়ি মারলাম। তাহলে আমরা ভি বেগে বাড়ি মারি, ভি বেগে বাড়ি মারলাম, এই যে ভি বেগে বাড়ি মারলাম, ওকে। তাহলে ভি বেগে বাড়ি মারার পর কি হবে? বাড়ি মারার পর হচ্ছে পেরেকটা, এই পেরেকটা হচ্ছে তোমার ওয়ালের মধ্যে বা মাটির মধ্যে হচ্ছে এক্স পরিমাণ ঢুকে যাবে। আমি ধরলাম যে এই যে পেরেকটা বা এই পিনটা মাটির মধ্যে মনে করো এক্স পরিমাণ ঢুকে গেল, এই যে এখান থেকে নিচের দিকে, অবশ্যই নিচের দিকে প্রবেশ করছে, নিচের দিকে পেরেকটা নিচের দিকে প্রবেশ করলো, এই যে পেরেকটা, এই পেরেকটা নিচের দিকে প্রবেশ করলো, কতটুকু প্রবেশ করলো? এক্স পরিমাণ প্রবেশ করলো পেরেকটা। এই যে আমাদের হাতুড়িটা, এই হচ্ছে আমাদের হাতুড়িটা হচ্ছে বর্তমান অবস্থা, এটা হচ্ছে আমার হাতুড়ির বর্তমান অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে আমার হাতুড়ির বর্তমান অবস্থা, এই যে হাতুড়ি, ঠিক আছে? হাতুড়ির ভর হচ্ছে আমার এম, দ্যাট ইজ হচ্ছে আমার হাতুড়ির বর্তমান। আমার হাতে রাখা খুব একটা ভালো না, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা হাতুড়ির, হ্যাঁ? এই হচ্ছে আমাদের, ঠিক আছে? এই পাশটা আঁকি, এই পাশটা আঁকি, আচ্ছা, এই হচ্ছে আমাদের অবস্থা, ওকে। এবার এই যে আমরা ঢুকাই দিলাম, এই যে আমরা হাতুড়ি দিয়ে বাড়ি মেলে হচ্ছে পেরেকটা ভিতর ঢুকাই দিলাম। এখানে কিন্তু তোমার পেরেকটাও স্থির হয়ে গেল, মানে আফটার এক্স পরিমাণ পেরেকটা ভিতরে ঢুকার পর পেরেকটাও স্থির হয়ে গেল, হাতুড়িটাও স্থির হয়ে গেল, সবাই স্থির হয়ে গেল। আচ্ছা, তাহলে শেষ বেগ কিন্তু 0, দ্যাট ইজ ওয়াই শেষ বেগটা কত বলতে পারি বলতো? শেষ বেগে কিন্তু সবাই স্থির, শেষ বেগে কিন্তু হাতুড়ি সহ পেরেক সহ এন্টায়ার সিস্টেমটা কিন্তু স্থির। শেষ বেগটা কত? শেষ বেগটা কিন্তু 0। আচ্ছা, তো এবার আমরা এখানেও দেখব, ক্যালকুলেশন করি, খেয়াল করবা মন দিয়ে। যখন এই পেরেকটা মাটির মধ্যে পুঁতে যাবে, যখন এই পেরেকটা মাটির মধ্যে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে, মাটি কি চাবে পেরেকটা তার মধ্যে প্রবেশ করুক? অবশ্যই না। মাটি বা মেঝে কি করবে? মেঝে হচ্ছে পেরেকের প্রবেশের যে ডিরেকশন, সেই পেরেকের প্রবেশের ডিরেকশনের বিপরীতে সে বাধাঘাতকারী বল দেবে। তাহলে পেরেকের প্রবেশের যে ডিরেকশন, সেই পেরেকের প্রবেশের ডিরেকশনের উল্টা দিকে হচ্ছে সে একটা বাধাদানকারী বল প্রয়োগ করবে, দ্যাট ইজ হচ্ছে আমার এফ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পেরেকটা মাটিকে ভেদ করে বা মেঝেকে ভেদ করে, মেঝের যে ম্যাটেরিয়ালগুলোকে ভেদ করে, মাটিকে ভেদ করে ভিতর দিকে ঢুকে যাচ্ছে। আর পেরেকের ঢুকার ডিরেকশনের বিপরীতে কি হবে বলতো? এই বালু, এখানে মনে করো মাটি আছে বা বালু আছে, বালু হচ্ছে বাধাদানকারী বল দেবে, দ্যাট ইজ হচ্ছে আমার এফ। তাহলে এবার আমরা খেলা করি, এবার আমাদের খেলা হবে, দেখো, ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য। তাহলে এখানেও ওয়ার্ক এনার্জি থিওরি বা কাজ শক্তি উপপাদ্য অনুসারে দেখছো ম্যাক্সিমাম ম্যাথে কিন্তু মিলে যায় কাজ শক্তি উপপাদ্য। টোটাল কৃতকাজ দেখলে স্মার্ট লাগবে আমাদের। টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি বলতো? ইজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন, দ্যাট ইজ শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। শেষ বেগ তো 0, শেষ বেগ 0 মানে শেষ গতিশক্তি হাফ এম শেষ বেগের স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি। আদি বেগটা, আদিতে কিন্তু ভি বেগে আঘাত করতেছে, ভি বেগে হচ্ছে এই হাতুড়িটা পিনটাকে আঘাত করতেছে বা পেরেকটাকে আঘাত করতেছে, দ্যাট ইজ হাফ এম হচ্ছে আদি বেগের স্কোয়ার। আদি বেগ তো ভি আমি ধরছি, আদি বেগকে আমি ভি ধরছি।
আচ্ছা এই আবার বলো না ভাই আদিবেগকে ভি ধরলেন কেন, আদিবেগ তো ইউ দিয়ে প্রকাশ করে, এত বলো ধুলে চলবে ভাই, কয়দিন পর ইন্টার দিবা। তাহলে খেয়াল করা টোটাল ওয়ার্ক, এখন টোটাল ওয়ার্ক বের করবো, টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক এখন আমার সবগুলো বল লাগবে, সবগুলো বল। এখন কে কে কোন কোন বল কাজ করে খুবই মনে দেখবে। হাতুড়ির ভর এম, ভালো করে বললে হাতুড়ি সহ এই পেরেকটা মানে সিস্টেমের ভর এম, তাহলে ভালো হয় বললে আর কি। আর আমি ধরবো যে পেরেকটা হাতুড়ির সাথে লাগাইত অবস্থায় আছে, যার ফলে এন্টায়ার সিস্টেম হয়ে গেছে একটা। তাহলে এন্টায়ার সিস্টেমের ভর এম, তাহলে এন্টায়ার সিস্টেমের ভর এম হলে এমজি কাজ করে কোন দিকে, খাড়া নিচের দিকে। দুইটা বল, এমজি একটা বল আর এফ একটা বল। তাহলে খেয়াল করবা ফার্স্টে এমজি বল দ্বারা কৃত কাজ বের করবা, এমজি বল দ্বারা কৃত কাজ। তাহলে এমজি বল দ্বারা কৃত কাজ হবে হচ্ছে এমজি ইন্টু সরণ ইন্টু এমজি আর সরণের মধ্যবর্তী কোণ। খেয়াল করো তো এমজি আর সরণ কি একই দিকে কাজ করতেছে না? এমজি যেদিকে কাজ করে সরণ কি সেম দিকে কাজ করতেছে না? তাহলে একই দিকে কাজ করলে কি হবে, 0 ডিগ্রি হবে, কস 0 ডিগ্রি প্লাস। এবার খেয়াল করবা এই এফ বল দ্বারা কাজ বের করবো, এই এফ বল দ্বারা কাজ, এই এফ বল দ্বারা কাজ হবে এফ বল, এই যে এফ বল দ্বারা কাজ বল গুণ সরণ গুণ এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ। তোমরা একটু কমেন্টে জানাও তো এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ কত, তোমরাই আমার চেয়ে ভালো পারবা। এফ হচ্ছে উপরের দিকে, সরণ নিচের দিকে, তাহলে এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 মাইনাস হাফ অফ কি বলতো এম ভি স্কোয়ার। এবার খেয়াল করবা কস 0 এর ভ্যালু হচ্ছে আমার 1, যার ফলে আমার থাকবে হচ্ছে এম জি ইন্টু এক্স, এখানে থাকবে হচ্ছে কস 180 মানে হচ্ছে -1, তাহলে এখানে থাকবে হচ্ছে আমার মাইনাস অফ কি বলতো এফ এক্স ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু মাইনাস অফ হাফ এম ভি স্কোয়ার থাকবে। এখান থেকে আমার থাকবে হচ্ছে, এখান থেকে আমার থাকবে হচ্ছে এম জি এক্স ইজ ইকুয়াল টু, এম জি এক্স ইজ ইকুয়াল টু তোমার থাকবে হচ্ছে এফ এক্স মাইনাস অফ হাফ এম ভি স্কোয়ার। আর একটু ভালো করে সাজায় লিখলে আমার এখান থেকে থাকবে হচ্ছে তোমার এফ এক্স ইকুয়াল টু এম জি এক্স মাইনাস কত বলো তো, মাইনাস অফ, মাইনাস না প্লাস, প্লাস অফ হাফ এম ভি স্কোয়ার থাকবে। এই একটা ইকুয়েশন। তো তুমি এই ইকুয়েশনটা ডিরেক্টলি অ্যাডমিশনে অ্যাপ্লাই করো, আর একাডেমিকে আমার মতন সুন্দর করে কনসেপ্ট দিয়ে দিয়ে আগাই লাস্ট লাইন পর্যন্ত আইসো। এটাই হচ্ছে আমার উত্তর, সব মানটান থাকবে। তোমাকে বের করতে ধরো বললো যে দেয়ালের মধ্যে এক্স, দেয়ালের মধ্যে মনে করো 10 সেন্টিমিটার প্রবেশ করলো, এরকম কোশ্চেন বলবে যে হাতুড়ির ভর দেওয়া আছে, হাতুড়ির ভর কত বেগে আঘাত করতেছে তাও ধরো বের করা যায়। বললো দেয়ালের মধ্যে এক্স পরিমাণ প্রবেশ করলে বা 0.1 সেন্টিমিটার প্রবেশ করলে বাধানকারী বলের মান কত, মানে এফ কত, এইভাবে বের করতে বলবে। বলো বুঝতে পারলাম কিনা কেস নাম্বার 2টা কি একদম আরামসে আমরা বুঝতে পারলাম কিনা? আমরা একেবারে আস্তে আস্তে আরাম করে ফিজিক্স পড়বো। বলো আগের ক্লাস করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না, আগের ক্লাস ছাড়া কিন্তু বোঝা একেবারেই যাবে না। বলো খুবই আরাম করে কি আমরা বুঝলাম, একেবারে কমফোর্টেবলি কি আমরা বুঝলাম, একেবারে ঠান্ডা মাথায় কমফোর্টেবলি কি আমরা বুঝলাম? আশা করি একেবারে কমফোর্টেবলভাবে আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম কেস 2টা। তাহলে কেস 2টা বোঝা শেষ। হাতুড়িটা কিন্তু দিন শেষে ভালোই আঁকা হয়েছে। আম্মু একটু চা দিবা না? কি রে ভাই, সেকেন্ড লাইন কিভাবে আসলো? ওকে, একেবারে আরাম করে আমরা বুঝবো, একেবারে আরাম করে। ঠিক আছে, কেস নাম্বার 2। আচ্ছা এবার লিখবা কেস নাম্বার 3। কেস নাম্বার 3 মনে করো তুমি এখন সিলিংয়ে বা ছাদে পেরেক পুঁতবা, ছাদে, ছাদে মনে করো তুমি ফ্যান লাগাবা, ফ্যান লাগানোর জন্য পেরেক পুঁতবা। এই ফ্যান লাগানোর জন্য কি আসলে পেরেক পুঁতে? সরি, ইঞ্জিনিয়ার মানুষ এসব কি বলে, ফ্যান লাগানোর জন্য পেরেক। আচ্ছা দেখো কেস নাম্বার 3 মনে করো এখন ছাদে আমরা পেরেক পুঁতবো, ছাদে। এই কনসেপ্ট এখন আসে নাই, আসতে পারে, দেখাচ্ছি। ছাদে পেরেক পোতা, তাহলে ছাদে, ছাদে পেরেক পোতা, ছাদে পেরেক পোতা। ওকে করে ফেলি আমরা, ছাদে এখন পেরেক পুঁতি। আচ্ছা ছাদে পেরেক পোতা, তাহলে আমরা সিলিং বা ছাদ আমরা এখন চিন্তা করব, সিলিং বা ছাদ। এই হচ্ছে আমাদের ছাদ, এই যে আমাদের ছাদ উপরে মাথায়, ছাদের এখানে মনে করো পেরেক আছে, এই জায়গাটা পেরেক বা পিন আছে, এই যে পেরেকের মাথা, এটা পেরেকের মাথা, পেরেকটা আর কি উল্টো করে রাখা। হ্যাঁ পেরেকের মাথা, পেরেকটা মনে করো উল্টো করে রাখা, এই যে, এই যে। এই এখন আমরা হাতুড়ি দিয়ে বাড়ি মারবো, চিত্র আঁকি, হাতুড়িটা আঁকি। ওফ অসাধারণ হাতুড়ি, স্পেশাল হাতুড়ি, স্পেশাল হাতুড়ি দিয়ে আমরা বাড়ি মারবো। এই যে হাতুড়ি, এই যে হাতুড়ি, হাতুড়ি দিয়ে আমরা বাড়ি মারবো। ওকে হাতুড়ির ভর হচ্ছে আমার এম। আচ্ছা হাতুড়ির ভর আমার এম। আচ্ছা হাতুড়ি দিয়ে আমরা বাড়ি মারবো। ওকে তো এই যে এম, হাতুড়ির ভর এম, হাতুড়ি দিয়ে আমরা বাড়ি মারবো।
তাহলে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে কি হবে? হাতুড়ি দিয়ে বাড়ি মারলাম, বাড়ি মারার মুহূর্তে হাতুড়ি যেই বেগে বাড়ি মারতেছে আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে খেয়াল করবা। তো আমরা এই হাতুড়ি দিয়ে হচ্ছে পেরেকের মধ্যে বাড়ি মারবো, মনে করো হচ্ছে ভি বেগে বাড়ি মারবো, ভি বেগে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা ভি বেগে হচ্ছে বাড়ি মারতেছি, ঠিক আছে? আমরা আজকে মিস্ত্রি হয়ে গেছি, রাজমিস্ত্রি। বাড়ি মারলাম, ভি বেগে বাড়ি মারলাম। অতপর পেরেকটা হচ্ছে এক্স পরিমাণ ভিতর ঢুকলো, এক্স পরিমাণ, মনে করে যে পেরেকটা এক্স পরিমাণ ভিতর দিকে ঢুকলো, পেরেকটা এক্স পরিমাণ, তার সরণ হলো এক্স। এই যে পেরেকটা হচ্ছে এক্স পরিমাণ উপর দিকে ঢুকলো, মানে উপর দিকে ঢুকলো এক্স পরিমাণ, এই যে এক্স পরিমাণ উপর দিকে ঢুকলো। তাহলে পেরেকটা এক্স পরিমাণ উপর দিকে ঢোকার পর হাতুড়িও স্থির হয়ে যাবে, পেরেকটাও স্থির হয়ে যাবে। মানে আফটার সাম টাইম এই যে হাতুড়িটা, ভালো করে রাখি, এই যে হাতুড়িটাও স্থির হয়ে যাবে। মানে পুরো সমস্ত, মানে এই যে মিলিত যে বস্তুটা, হাতুড়ি সহ পেরেক যে মিলিত যে বস্তুটা, হাতুড়ি সহ পেরেকের যে মিলিত বডিটা, এন্টায়ার বস্তুটা হচ্ছে স্থির হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থা, এন্টায়ার ভস সিস্টেমটা হচ্ছে স্থির হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থা। একটা বড় করে রাখছে, ছোটো করে রাখছে, এমন খারাপ দেখাচ্ছে, মোটামুটি সমান করে রাখি। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে দেখো, সুন্দর। আচ্ছা, ওকে, সব কিছু স্থির হয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে? আস্তে আস্তে এটা হচ্ছে আগের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা। এটা হচ্ছে আমার আগের অবস্থা আদি, দ্যাট ইজ হচ্ছে আমার আদি, আর এটা হচ্ছে আমার পরের অবস্থা, দ্যাট ইজ হচ্ছে আমার পরের অবস্থা। যারা বুদ্ধিমান তারা এগুলো পারবা, এখন পারবা। আচ্ছা, তো এখন যদি পেরেক যদি সিলিং এর মধ্যে ঢুকে যায়, সিলিং কি চাইবে যে আসো পেরেক আমার মধ্যে ঢুকে যাও, আসো ভালোবাসি তোমার জড়াই ধরি? তা তো না। সিলিং এর মধ্যে পেরেকটা উপর দিকে ঢুকে যাচ্ছে, সিলিং কি চাবে যে পেরেকটা তার মধ্যে ঢুকে যাক? না, সিলিং চাবে না। সিলিং বলবে এই না, তুমি আমার দিকে ঢুকো না। সিলিং কি করবে? পেরেকের গতির বিপরীতে একটা বাধাদানকারী বল দিবে সিলিং। এই সিলিং বা ছাদ, দ্যাট ইজ হচ্ছে আমার ছাদ বা সিলিং। এই ছাদ কি করবে? ছাদ কিন্তু চাবে না যে পেরেকটা তার মধ্যে ঢুকে যাক। ছাদের ফুটো হবে, ছাদ বুকে ব্যথা পাবে, ছাদের বুকে ছিদ্র হবে। মানে কারোর বুকে ছিদ্র হোক, সেটা কি সে চায়? না। তো ছাদের বুক ছিদ্র হয়ে যাবে না, ছাদ চাবে না। ছাদ কি করবে? তার বাধাদানকারী বল প্রয়োগ করবে, এফ পরিমাণ বাধাদানকারী বল প্রয়োগ করবে। ছাদ এফ পরিমাণ গতির বিরুদ্ধে, এই পেরেকের গতির বিরুদ্ধে এক্স পরিমাণ বাধাদানকারী বল প্রয়োগ করবে। এক্স পরিমাণ বাধাদানকারী বল প্রয়োগ করলো। তাহলে এবার আমরা এখন অ্যাপ্লাই করি। আর আমরা জানি এখানে আমরা কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করব। টোটাল ওয়ার্ক কাজ শক্তি উপপাদ্য অনুসারে বলা যায় টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। শেষ বেগ তো জিরো, সমগ্র এন্টায়ার সিস্টেমের শেষ বেগ জিরো। তাহলে শেষ গতিশক্তি হচ্ছে আমার হাফ এম, শেষ বেগের স্কোয়ার, তো হাফ এম জিরো স্কোয়ার মাইনাস আদি বেগ কত? আদি বেগ হচ্ছে ভি, তাহলে হাফ এম আদি বেগের স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে আমার আদি গতিশক্তি। ওকে, হাফ এম ইন্টু আদি বেগের স্কোয়ার, মানে দ্যাট ইজ হচ্ছে আমার আদি গতিশক্তি। আচ্ছা, টোটাল ওয়ার্ক মোট কৃত কাজ তাহলে করি আমরা এখানে এমজি বল কাজ করে, অবশ্যই এমজি বল কাজ করে। এখানে হাতের ভর এম, তাহলে এম ভরের কোনো বস্তুর উপর এমজি বল কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। এখন ফার্স্টে আমরা এমজি বল দ্বারা কৃত কাজ বের করবো। এমজি বল দ্বারা কৃত কাজ, এমজি বল দ্বারা কৃত কাজ হবে হচ্ছে এমজি বল ইন্টু সরণ হচ্ছে আমার এক্স সরণ ইন্টু এমজি বল আর সরণের মধ্যবর্তী কোণ। এমজি বল নিচের দিকে আর সরণ উপরের দিকে, তাহলে এমজি বল আর এক্স এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, দ্যাট ইজ ওয়াই কস 180 ডিগ্রি। বুঝলাম আমরা? প্লাস হচ্ছে আমরা এই এফ বল দ্বারা কৃত কাজ বের করবো। এই এফ বাধানকারী বল দ্বারা কৃত কাজ, তাহলে বাধানকারী বল ইন্টু সরণ ইন্টু বাধানকারী বল আর সরণের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, কারণ বাধানকারী বল কাজ করে নিচের দিকে আর এক্স কাজ করে কোন দিকে? উপরের দিকে। তাহলে বাধানকারী বল আর সরণের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, দ্যাট ইজ ওয়াই কজ 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস অফ হাফ এম ভি স্কোয়ার। ফিজিক্সকে অনেক সহজ থাকতেছে না? কজ 180 মান হচ্ছে -1, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস অফ এম জি এক্স, এখানে থাকবে মাইনাস অফ এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এটা বুঝতে থাকবে না? আচ্ছা, তাহলে এখন আমরা সব পক্ষে কি করে ফেলবো? সব পক্ষে আমরা হচ্ছে তোমার যোগ করে ফেলবো, মানে মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এম জি এক্স প্লাস এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা পাবো হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস অফ কি বলতো? এম জি এক্স। তো এটাকে তুমি এভাবে ক্যালকুলেশন করে আগাইতে পারো, কনসেপ্ট আকারে মনে রাখতে পারো। ম্যাথমেটিক্যালে আসলে এইভাবে করে আগাই, ডাইরেক্ট গিয়ে নিচে গিয়ে মানগুলো বসে উত্তর লিখে দিবা। বুঝতে পারলে কিনা বলো? চা দাও। হ্যাঁ, আরো ভালো।
কঠিন লাগতেছে? জীবন কি বের হয়েছে না সহজ লাগতেছে? বলো, কঠিন না সহজ? একেবারে সহজ না, পানির মতন সহজ না? একেবারে পানির মতন সহজ। আচ্ছা, আটা সেই ইম্পর্টেন্ট ঐতিহাসিক একটা ম্যাথ করবো। দেখো, ঐতিহাসিক ম্যাথ কোশ্চেন ব্যাংকে ছড়াছড়ি, মানে অহরহ কোশ্চেন ব্যাংকে ছড়াছড়ি অহরহ এই ব্যাংক, মানে এই ম্যাথটা, এখন যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা মানে আগেরবারও করেছিলাম। যাই হোক, আগের ইয়েতে এই কনসেপ্টটা করাইনি, খুব সম্ভবত এই কনসেপ্টটা করাইনি, বাট ম্যাথ করাইছি। এখন তো কনসেপ্ট করাই দিলাম। এখন মানে এখন যে ম্যাথটা করেছি, এই ম্যাথটা আগেরবারও করেছি, আগের ব্যাচে যখন ফার্স্ট পেপার করেছিলাম তোমাদের অনলাইনে, তখনও করেছিলাম। দেখবা, একটি 5 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতা হতে একটি পেরেকের উপর পতিত হলে পেরেকটি মাটিতে 10 সেন্টিমিটার গেঁথে যায়। পেরেকটি মাটিতে 10 সেন্টিমিটার গেঁথে যায়। ওকে, মাটির গড় প্রতিরোধকারী বল কত? আচ্ছা, ফার্স্ট কথা যে এই প্রশ্নটা কত নাম্বার কেস নাম্বার কত? কেস নাম্বার 1, 2 না কেস নাম্বার 3? কমেন্টে জানাও তো। কেস নাম্বার 1 ছিল হচ্ছে তোমার ওয়ালের মধ্যে, মানে উলম্ব ওয়াল, এই উলম্ব ওয়ালের মধ্যে একটা পেরেক তুমি ঢুকাবা, পেরেক। কেস 2 ছিল একটা আনুভূমিক তল, মানে মাটির মধ্যে তুমি পেরেক ঢুকাবা। আর কেস 3 ছিল হচ্ছে ছাদের মধ্যে পেরেক লাগাবা। এই তিনভাবে তুমি পেরেক লাগাতে পারো। এটা কত নাম্বার কেসের মতন বলো? কেস নাম্বার 1, কেস নাম্বার 2 আর কেস নাম্বার 3? দ্রুত বলো, এটা কত নাম্বার কেসের মতন? কেস নাম্বার 1, কেস নাম্বার 2 আর কেস নাম্বার 3? বলো, দ্রুত বলো। কেস নাম্বার 1 নাকি কেস নাম্বার 2 নাকি কেস নাম্বার 3? দ্রুত বলো, দ্রুত বলো। কেস নাম্বার 1 নাকি কেস নাম্বার 2 নাকি কেস নাম্বার 3? দ্রুত বলো। অবশ্যই কেস নাম্বার 2, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, কেস নাম্বার 2। অবশ্যই এটা কেস নাম্বার 2, মাটির মধ্যে পড়তেছে। এখানে বেগের মান ডিরেক্টলি দেওয়া নেই, বাট বেগের মানটা বের করতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। তো বুঝতে হবে এখান থেকে, একটু মনে করে, এই যে মাটির মধ্যে মনে করো পেরেকটা ঢুকে গেছে, এই যে পেরেকটা প্রবেশ করছে। পেরেকটা কতটুকু প্রবেশ করছে? এক্স পরিমাণ প্রবেশ করছে। তো পেরেকটা এক্স পরিমাণ প্রবেশ করছে ভিতরের দিকে, এক্স পরিমাণ, এবং সেটা কত? সেটা হচ্ছে 10 সেন্টিমিটার গেঁথে যায়। তাহলে আমাদের এক্স এর মান দেওয়া আছে। এক্স মানে হচ্ছে মাটির মধ্যে কতটুকু, মানে পেরেক কতটুকু প্রবেশ করলো, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার আর কি, কারণ 100 দিয়ে ভাগ করলে 0.1 মিটার পাবা। আচ্ছা, এখন আমাদের বলা আছে, এখন হাতুড়ি দিয়ে আঘাত করছিলাম, এখন একটা বস্তু আসলে আঘাত করছে। এখানে একটা 5 কেজি ভরের বস্তু আসলে এখানে আঘাত করছে। এই হচ্ছে ব্যাপার। দ্যাট ইজ হচ্ছে আমার 5 কেজি ভরের বস্তুটা, স্মল এম ভরের বস্তুটা। তো স্টার্টিংয়ে স্মল এম ভরের বস্তুটা কোন জায়গায় ছিল? স্টার্টিংয়ে স্মল এম ভরের বস্তুটা কিন্তু ভূমি থেকে বা এখান থেকে হচ্ছে তোমার 5 মিটার উচ্চতায় ছিল। স্টার্টিংয়ে হচ্ছে 5 কেজি ভরের বস্তু কিন্তু 5 মিটার উচ্চতায় ছিল, মানে এই জায়গায় ছিল। 5 কেজি ভরের বস্তুটা কিন্তু 5 মিটার উচ্চতায় ছিল না, 5 মিটার উচ্চতায় ছিল। 5 কেজি ভরের বস্তু কিন্তু স্টার্টিংয়ে বা শুরুতে 5 মিটার উচ্চতায় ছিল। দ্যাট ইজ আমার 5 কেজি ভরের বস্তু স্মল এম, সে কিন্তু 5 মিটার উপরে ছিল। সে 5 মিটার উপর থেকে সে কি করতেছে বলতো? এই পেরেকের মাথার উপর সে ঠাস করে আঘাত করছে, যার ফলে পেরেকটা এক্স পরিমাণ সরণ করছে। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পর সেটা হচ্ছে এই বস্তুটা পেরেকের মাথার উপর পড়ছে, যার ফলে পেরেকটা মাটির মধ্যে এক্স পরিমাণ গেঁথে গেছে, এক্স পরিমাণ মাটির মধ্যে গেঁথে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখন আমাদের বের করতে হবে যে পেরেকটার মাথায় এই বস্তুটা কত বেগে আঘাত করছে, ভেলোসিটি আমাদের বের করতে হবে। সব কি ঠিক আছে?
এই নেট কি ঠিক আছে, একটু কমেন্টে জানান তো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বের করতে হবে যে পেরেকটার মাথায় আসলে এই বস্তুটা কত বেগে আঘাত করে, কারণ বেগ আমাদের যা লাগবে। আমি ধরলাম পেরেকটার মাথায় এই বস্তুটা ভি বেগে আঘাত করে, পেরেকটার মাথায় এই বস্তুটা ভি বেগে আঘাত করে। আর আমি ধরলাম যে স্থির অবস্থা হতে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ইউ ইকুয়াল টু 0। স্থির অবস্থা হতে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, স্থির অবস্থা হতে। তাহলে ইউ ইকুয়াল টু 0, আর পেরেকের মাথায় কত বেগে আঘাত করে, ভি বেগে আঘাত করে পেরেকের মাথায়। তাহলে আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু কি বলতো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ লেখা যায়, তাই তো। তাহলে এখান থেকে তো ইউ তো 0, ইউ 0 হলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ তো 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এইচ লেখা যায়। তাহলে এই দেখো এখান থেকে ভি স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা জানি এটা কেস নাম্বার 2। কেস নাম্বার 2 এর জন্য তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, ডিরেক্ট ফর্মুলা মনে রাখতে পারো, এগুলো চাইলে মনে রাখতে পারো। কেস নাম্বার 2 এর ডিরেক্ট ফর্মুলাটা কি ছিল আমাকে একটু কমেন্টে জানাও তো। কেস নাম্বার 2 এর ডিরেক্ট ফর্মুলাটা কি ছিল একটু কমেন্টে জানাও, দ্রুত দ্রুত দ্রুত। এটা কেস নাম্বার 2 এর মতন। কেস নাম্বার 2 এর ডিরেক্ট ফর্মুলাটা কি ছিল একটু দ্রুত বলো তো। কেস নাম্বার 2 তে ডিরেক্ট ফর্মুলা কি ছিল দ্রুত বলো। আমরা ডিরেক্ট ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। কেস নাম্বার 2 তে ছিল হচ্ছে এরকম কিছু, দেখো এফ এক্স ইকুয়াল টু ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস কি ছিল বলো তো, প্লাস এম জি ইন্টু এক্স ছিল। এটা কি আমার কেস নাম্বার 2 তে এই ফর্মুলা ছিল না বলো তো। কেস নাম্বার 2 তে তোমাকে আমি কেস করে প্রত্যেকটা কেস আমি দেখাই দিয়েছি। তাহলে কেস নাম্বার 2 তে কি এই ফর্মুলা ছিল না, এই ফর্মুলা ছিল। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবো। এক্স্যাক্টলি। তাহলে অ্যাপ্লাই করি আমরা, খেয়াল করবা এখান থেকে আমাদের কি বের করতে বলছে, মাটির গড় প্রতিরোধকারী বল মানে এফ বের করতে বলছে, এফ এর মানটা বের করতে বলছে। তাহলে বের করি আমরা আস্তে আস্তে করে। তাহলে এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তো তাই না, হাফ লিখলাম, এম লিখলাম, ভি স্কোয়ার, তো ভি স্কোয়ার জায়গায় কি 2gh কিন্তু লেখা যায়। তাহলে ভি স্কোয়ার জায়গায় কিন্তু 2gh লিখে দিলাম, ভি স্কোয়ার জায়গায় প্লাস কি বলতো, প্লাস এম ইন্টু জি ইন্টু এক্স। এখান থেকে খেয়াল করবা, এখান থেকে এফ এক্স ইকুয়াল টু লেখা যাবে 2 কাটা, তাহলে এম জি এইচ প্লাস আমি কি বলতে পারি, প্লাস আমি বলতে পারি এম জি এক্স। এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আমার এফ বের করতে হবে। এফ ইকুয়াল টু আসবো হচ্ছে এম জি এইচ প্লাস তোমার হচ্ছে এম জি এক্স ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই হচ্ছে এক্স। এখান থেকে তুমি এফ এর মানটা বের করতে পারবা, মাটির গড় প্রতিরোধকারী বল। তাহলে ভরের মান তুমি জানো, ভরের মান 5 কেজি, তাহলে ভরের মান 5 বসাবা, জি এর মান 9.8 বসাবা, এইচ এর মান হচ্ছে তোমার 5 মিটার, প্লাস এম এর মান 5, জি এর মান 9.8 বসাবা, এক্স এর মান 0.1 ডিভাইড বাই এক্স এর মান হচ্ছে 0.1। বলো কত আসে, বলো এফ এর মান বা মাটির গড় প্রতিরোধকারী বাধানকারী বলের মানটা কত আসে বলো। বলো। টু 499 নিউটন। কঠিন লাগছে? টু 4 হাফসা মিথিলা, তুমি খুব রেগুলার স্টুডেন্ট, আমার খুব ভালো লাগে এটা দেখলে। এত নিউটন, দিস ইজ অ্যান্সার। আচ্ছা, এটা আসলে এত বেশি ফেমাস ম্যাথ, বিভিন্ন গাইড বইগুলো আসলে এটা শর্টকাট একটা বানায় ফেলছে। শর্টকাট দেখে ভাবো যে ও মাই গড, গাইড বইগুলো অসাধারণ, আসলে তেমন কিছুই না। এই লাইন থেকে তারা একটা শর্টকাট বানিয়েছে, এই লাইন থেকে এটা শর্টকাট বানিয়েছে। এই টাইপের অঙ্কের শর্টকাট হচ্ছে এরকম যে এফ এক্স ইকুয়াল টু এম জি ইন্টু এইচ প্লাস এক্স, তাই না? হ্যাঁ, এম জি ইন্টু এইচ প্লাস এক্স, এটা হচ্ছে শর্টকাট। এখান থেকে এফ বের করা যায়, এটা হচ্ছে শর্টকাট। আসলে বেসিক থেকে আসে শর্টকাটটা আসে। এখন শর্টকাটটা মনে থাকবে না, এই ম্যাথ অনেক ফেমাস, তো এই জন্য শর্টকাটটা মনে রাখার চেষ্টা করো। এখন শর্টকাটটা মনে থাকবে না, শর্টকাট না বুঝে মুখস্থ করবে না, বুঝে, যেহেতু ফেমাস ম্যাথ, যেহেতু অনেক বেশি ফেম, এই ম্যাথের অনেক বেশি ফেম আছে, তাই ম্যাথের শর্টকাটটা মনে রাখাটা বেশি ভালো, জরুরি আর কি।
ওকে, এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আমাদের কাজ ক্ষমতা শক্তি প্রায় শেষ, প্রায় শেষ মানে কি আসলেই শেষ, শেষ হয়ে গেছে আসলে অ্যাকচুয়ালি। তো আমাদের হচ্ছে দেখবা কাজ ক্ষমতা শক্তির মধ্যে তোমার, আমি একটু চেক করি, তারা বইটা চেক করি। কাজ ক্ষমতা শক্তির মধ্যে দেখবে যে সরল দোলকের ম্যাথ আছে। অ্যাকচুয়ালি সরল দোলকের ম্যাথ বা সরল দোলকের যে শক্তি সংরক্ষণশীলতা নীতির যে কনসেপ্টগুলো আছে এগুলো আমি করাবো চ্যাপ্টার 8-এ, কারণ যেহেতু সরল দোলক একবার চ্যাপ্টার 8-এ আছে, আর একবার খামাখা কেন করাবো, এই জন্য আমি একটু চেক করি আমাদের কি আর কিছু বাকি আছে, একটু ওয়েট করো। বেস্ট না এটা তোমার এখন বেস্ট। আচ্ছা চেক করি আমাদের কোনো কোনো ম্যাথ বাকি আছে কিনা, তোমাদের সামনেই চেক করি। বাট অ্যাকচুয়ালি আমি বললাম যে সরল দোলকের যে ম্যাথগুলো তোমরা থাকলেও বলো যে ভাই এই টাইপের ম্যাথ আমি দেখছিলাম কোশ্চেন ব্যাংকে, একটু করাই দেন, তোমরা বলো দেখি। যদি এমন হয় যে তোমাদের জন্য দরকার আমি করে দিব, যদি এমন হয় যে না অতিরিক্ত হয়ে যাবে আপাতত দরকার নেই করাবো না, এরকম। দাঁড়াও আমি চেক করি তোমাদের সামনেই। নিউটন বলবিদ্যা, আমি তো কাজ ক্ষমতা শক্তি পড়ছি, নিউটন বলবিদ্যা পড়তে খবর হয়ে যাবে। আচ্ছা ইয়ে তো আমরা করছি, পাম্পের অঙ্ক করছি, সব একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত। তারপরে হচ্ছে এখন আমি এটা করাবো, ভার কেন্দ্রের সরণ খুব একটা ইম্পর্টেন্ট না বাট আমি করাবো। তারপরে হচ্ছে ওই যে ছাদে মই দিয়ে উঠে ওই অঙ্ক করাইছি, যে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথগুলো, বুঝছো? ছাদে 80 কেজি ভরের বোঝা নিয়ে যে উঠে হেলানো তল বরাবর, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা তারপরে হচ্ছে হ্যাঁ এই ম্যাথও করাইছি। ওকে 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 আচ্ছা আচ্ছা বুঝছি, ভারকেন্দ্রের সরণই শুধুমাত্র বাকি আছে, শুধুমাত্র ভারকেন্দ্রের সরণ নামে এই টপিকটাই বাকি আছে, বাকি সবই কভার করানো হয়ে গেছে, আসার মতন সবই কভার করানো হয়ে গেছে, দেখছো? আচ্ছা এই ম্যাথটা কি তোমরা পারবা? দাঁড়াও, এটা একটা ভালো ম্যাথ। এটা পারবা, সহজ এটা। ববের অঙ্ক করাবো না আমরা, কারণ ববের অঙ্ক আমরা চ্যাপ্টার 8-এ করাবো। ওয়াও অসাধারণ। বড় বড় কলেজের কোশ্চেনও দেখি। তোমরা কুয়ার অঙ্কগুলো বেশি বেশি করে করবা, কুয়ার অঙ্কগুলো ম্যাথমেটিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যাথের জন্য সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট কুয়ার অঙ্কগুলো। কুয়ার অঙ্কগুলো করবা, ম্যাথমেটিক্সের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন লেখো, টপিকের নাম লেখো যে শায়িত অবস্থা হতে, শায়িত অবস্থা হতে, শায়িত অবস্থা হতে উলম্ব ভাবে একটি বস্তুকে তুলতে তুলতে কৃতকাজ, একটি বস্তুকে তুলতে কৃতকাজ, শায়িত অবস্থা হতে উলম্ব ভাবে একটা বস্তুকে তুলতে যে কৃতকাজটা হয়, এটা আমরা এখন করব। আচ্ছা ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ লাগবে না, এটা লাগবে না। হ্যাঁ কুয়ার অঙ্কগুলো বেশি বেশি করে করবে, আমি আরও একবার বলতেছি কুয়ার ম্যাথ অনেক বেশি করে করবে, অনেক ভালো করে করবা, অনেক বেশি ইম্পর্টেন্ট, কলেজে চলে আসবে কলেজে। আচ্ছা তো এটা আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। আচ্ছা কৃতকাজের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমি বলি, ফর্মুলাটা হচ্ছে W = ফর্মুলার প্রমাণ লাগবে না, mg × x, যেখানে x মানে হচ্ছে ভার কেন্দ্রের সরণ, লিখে নাও x মানে ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ, x মানে হচ্ছে ভার কেন্দ্রের সরণ, লিখে নাও লিখে নাও লিখে নাও লিখে নাও লিখে নাও লিখে নাও। আচ্ছা এবার আমরা ম্যাথ প্রবলেমটা সলভ করব। এবার আমরা যে আমাদের যে ম্যাথ
সেই ম্যাথটা আমরা সলভ করব এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। কোয়ার বেসিকগুলো আমি জানি অনেক, আমি চেষ্টা করছি অনেক ভালো করে দেওয়ার। তো দেখো 1 নাম্বার ম্যাথ প্রবলেম, যে একটি সিলিন্ডারের একটি সিলিন্ডারের ভর 20 কেজি, সিলিন্ডারের ব্যাস 8 মিটার এবং আয়তন 1306.9 মিটার কিউব। সিলিন্ডারটিকে শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থানে নিতে। আচ্ছা, একজন বলছে ঘূর্ণনে কৃতকাজহীন, এটা তো নিউটনের বলবিদ্যার টপিক, এটা তো আমাদের এই টপিকে না। শায়িত অবস্থা হতে উলম্ব অবস্থানে নিতে কৃতকাজ কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দ্রুত তুলে নাও। আচ্ছা, এটাকে লিখছি W=mgx, যেখানে x মানে ভারকেন্দ্রের সমান। আচ্ছা, একটি সিলিন্ডারের ভর 20 কেজি। আচ্ছা, সিলিন্ডারটির ব্যাস দেওয়া আছে, এর আয়তন। সিলিন্ডারটা শুয়ে আছে, তাহলে দেখো আমি আঁকি মোটামুটি করে, এটা মাটি। এই যে মনে করো সিলিন্ডারটা শুয়ে আছে, এই হচ্ছে আমাদের সিলিন্ডারটা, খুবই মন দিয়ে দেখবো, দ্যাট ইজ হচ্ছে আমার সিলিন্ডার। এই সিলিন্ডারটা শায়িত অবস্থায় আছে, শায়িত অবস্থা থেকে তুমি উলম্ব তলে তুলবা। শুয়ে আছে, সিলিন্ডারটা শুয়ে আছে, এটাকে তুমি এভাবে করে খাড়া করে উলম্বভাবে তুলবা। ভালো কথা, ঠিক আছে। তাহলে এটাকে তুমি খাড়া করে উপর এভাবে তুলবা, এরকম হবে জিনিসটা হচ্ছে এরকম আকৃতির হবে। জিনিসটা খাড়া করে উপরে তুলবা। এই যে এই শায়িত অবস্থা হতে বা শোয়ানো অবস্থা হতে উলম্ব অবস্থানে তুলতে কৃতকাজটা কত, এটা আমাদের বের করতে হবে। শোয়ানো অবস্থা হতে উলম্ব তলে তুলতে কৃতকাজটা কত, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। বোঝা গেল অঙ্ক, মানে ইয়েটা বোঝা গেল, মানে সিনারিওটা কি বোঝা গেল? আশা করি বুঝছো। এই হচ্ছে আমাদের সিলিন্ডারটা, এই যে আমাদের সিলিন্ডারটা, ঠিক আছে, সিলিন্ডারটা। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি এইভাবে খাড়া করছি, তাই তো? আচ্ছা, তাই যখন সে এরকম অবস্থা ছিল, তখন তার ভার কেন্দ্র এই জায়গাটায়, এই যে ভার কেন্দ্র কোন লেভেলে? এই লেভেলটা কি? এই লেভেলে হচ্ছে তার ভার কেন্দ্রটা। দেখো এই লেভেলে তার হচ্ছে ভার কেন্দ্রটা। বোঝা গেল ব্যাপারটা? ভার কেন্দ্র মানে একেবারে মাঝখানে, সেন্টারে থাকে, দ্যাট ইজ ভার কেন্দ্র। যখন সে শোয়ানো, যখন সে উলম্ব তলে, তখন তার ভার কেন্দ্রটা কিন্তু মানে মাঝখানে। এই যে এটার মাঝখান কোনটা? এটা মাঝখান কমন সেন্স থেকে কি বলা যায়? এটা মাঝখান, একেবারে মধ্যবিন্দুতে, এর মাঝখান। তখন তার ভার কেন্দ্র কোন লেভেলে বলো তো? এই লেভেলে। তখন তার ভার কেন্দ্র কোন লেভেলে বলো তো? এই লেভেলে। এই যে লেভেলটা, দুই লেভেল, নীল লেভেল আর লাল লেভেল, এই দুই লেভেল খেয়াল করবা। তখন তার মাঝখানটা এখানে, তাহলে এই লেভেলে তার ভার কেন্দ্রটা। এই নীল লেভেল আর লাল লেভেলের যে মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ। নীল লেভেল আর লাল লেভেলের মধ্যবর্তী যে দূরত্ব, এটাই ভার কেন্দ্রের সরণ। মানে এখান থেকে এই অবধি যেটা, এটাই ভার কেন্দ্রের সরণ, তাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। মানে এখান থেকে এই অবধি দ্যাট ইজ আমার ভার কেন্দ্রের সরণ, তাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এই এক্সটা বের করতে পারলে আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করবা, এক্সটা আসলে কতটুকু? এই এক্সটা অ্যাকচুয়ালি কতটুকু? এই এক্সটা খেয়াল করো, এই এক্সটা অ্যাকচুয়ালি কতটুকু? দেখো মন দিয়ে, আমি ধরলাম পুরোটা হচ্ছে আমার এইচ,
পুরোটা হচ্ছে আমার এইচ, পুরো সিলিন্ডারের উচ্চতা। তাহলে পুরো সিলিন্ডারের উচ্চতা যদি আমার এইচ হয়, তাহলে খেয়াল করবো ভার কেন্দ্র তো একদম অর্ধেক পজিশনে থাকবে, মানে এখান থেকে এইটুকু কিন্তু আমার h/2 বলা যায়, অবশ্যই h/2 বলা যায়। তাহলে এইটুকু আমার h/2, এইটুকু আমার h/2। তাহলে খেয়াল করবা এখান থেকে একেবারে ভূমি পর্যন্ত দ্যাট ইজ আমার h/2 কি বলা যায়? অবশ্যই বলা যায়, দ্যাট ইজ আমার h/2 কিন্তু বলা যায়, অবশ্যই বলা যায়, অবশ্যই। কারণ এই যে এটা আমার h/2, এটা আমার h/2, যার ফলে পুরো উচ্চতা হচ্ছে আমার h, দ্যাট ইজ আমার সিলিন্ডারের উচ্চতা আমার h। আচ্ছা, তারপরে খেয়াল করবা মন দিয়ে, সেটা হচ্ছে যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এটাকে কি বলা যায়? দেখো এখান থেকে এইটুকুকে কি বলা যায় দেখো তো, এটাকে কি আমরা ব্যাসের অর্ধেক বলতে পারি? দেখো তো, এই পুরোটা হচ্ছে আমার ব্যাস, পুরোটা আমার ব্যাস, পুরোটা, এই পুরোটা হচ্ছে আমার ব্যাস। সেই ব্যাসকে অর্ধেক করলে কি আমি লালটুকু পাবো না? ব্যাস পুরোটা আমার ব্যাস, দেখো এই পুরোটা আমার ব্যাস, তো বুঝো ব্যাসকে অর্ধেক করলে কেটে পাবো না, দ্যাট ইজ কি আমার ব্যাসের অর্ধেক না d/2? এই পুরোটা আমার ব্যাস, তাহলে ব্যাসকে অর্ধেক করলে কি d/2 পাবো না? তাহলে ব্যাসের অর্ধেক। তাহলে একটু মন দিয়ে দেখবা d/2 আর x কে যোগ করলে কি পুরাটুকু অর্থাৎ h/2 পাওয়া যাবে না? খেয়াল করো, x প্লাস d/2, x প্লাস d/2, x আর d/2 কে যোগ করলে পুরোটা পাওয়া যাবে, দ্যাট ইজ h/2 পাওয়া যাবে, দ্যাট ইজ h/2 পাওয়া যাবে। এখান থেকে তুমি x চাইলে বের করতে পারবা, এখান থেকে x তুমি বের করতে পারবা, দ্যাট ইজ ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ h/2 মাইনাস d বাই কত বলো তো? d/2। আচ্ছা, এবার আমরা কৃতকাজ বের করব। কৃতকাজ w ইকুয়াল টু আমি বলছিলাম ফর্মুলা m ইন্টু জি ইন্টু কি বলতো? x। x মানে ভার কেন্দ্রের সরণ, m মানে বস্তুর ভর, g মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8, আর x তুমি বের করছো h/2 মাইনাস কি বলতো? মাইনাস d/2। এখন তোমার খালি বের করতে হবে h এর মানটা, এটা বের করার জন্য মান তোমার দেওয়া আছে। সিলিন্ডারের ভর দেওয়া 20 কেজি, তাহলে সিলিন্ডারের ভর আমার দেওয়া 20 কেজি, দ্যাট ইজ আমার 20 কেজি, তাহলে m এর জায়গায় 20 বসাবো। ব্যাস দেওয়া 8 মিটার, তাহলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আমার আর, ব্যাসার্ধ আমার দেওয়া কত মিটার? 4 মিটার, ব্যাস যদি 8 মিটার হয়। আয়তন দেওয়া 1306, তাহলে আয়তন দেওয়া 1306 আয়তন, আয়তন ভলিউম ভি আমার দেওয়া হচ্ছে 1306.9 মিটার কিউব। আচ্ছা, আমরা সিলিন্ডারের আয়তনের ফর্মুলা জানি, সিলিন্ডারের 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 আয়তনের ফর্মুলা আমরা জানি, আয়তন, সেই সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে v is equal to pi r square h, pi r square h, সিলিন্ডারের আয়তনের ফর্মুলা v is equal to pi r square h। এখান থেকে তুমি v জানো, পাই জানো, আর স্কোয়ার জানো, এইচ বের করতে পারবে না? দেখো ভি তুমি জানো, এই যে ভি তুমি জানো, ভি তুমি জানো, আরও তুমি জানো, পাই তুমি জানো, পাই মানে এখান থেকে অবশ্যই এইচ এর একটা ভ্যালু তুমি মিটার এককে পাবা, তাহলে এখান থেকে অবশ্যই এইচ এর একটা ভ্যালু তুমি মিটার এককে পাবা। এইচ এর মান তুমি চেয়ে গেছো, এই যে এইচ এর মান তুমি পেয়ে গেছো। আবার ডি মানে ব্যাস, ব্যাস তো ডিরেক্টলি দেওয়াই আছে, ডি 8 মিটার, তাহলে ব্যাস আমার ডি আমার দেওয়া আছে হচ্ছে 8 মিটার, কোশ্চেনেই বলা আছে, তাহলে ব্যাস আমার ডি কোশ্চেনে বলা আছে। এখান থেকে তুমি অবশ্যই কৃতকাজটা কি জুল এককে পাবা না? এটাই হচ্ছে আমার উত্তর। এখান থেকে কৃতকাজটা অবশ্যই জুল এককে পাবা, এটাই হচ্ছে আমার উত্তর। বলো বুঝতে পারছি কিনা ম্যাথটা? বলো ম্যাথটা বুঝতে পারলাম কিনা? খুবই সহজ ম্যাথ ছিল, বাচ্চাদের ম্যাথ। এর আগে আমরা কত কঠিন ম্যাথ করে আসছি। বলো আরেকবার রিয়াজ, এইটা বুঝতে গেলে আরেকবার লাগতেছে, তাহলে তো এরা কত কঠিন ম্যাথ করছে, এরা সোজা করছি। তাহলে এই বিন্দু এখানে চলে গেছে, তাহলে ভার কেন্দ্র কতটুকু সরছে? এতটুকু, এক্স, এই এক্স আমরা বের করছি। কেমনে বের করছি? এটুকু আমার ডি, ডিকে অর্ধেক করলে d/2, এটুকু আমার এইচ, এইচকে অর্ধেক করলে h/2। এটা চোখ দিয়ে তাকায় দেখবা, যেটা h/2, এইটুকু আমার h/2, এইটুকু আমার h/2, এইটুকু আমার এক্স, বাকিটুকু বাদ বাকিটুকু d/2 যোগ করে, একেবারে সোজা এগুলো, এগুলো বাচ্চাদের ম্যাথ। এক্স এ কোনো না 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 আমিরা ইসলাম মুখস্থ কেন দেখবা? বোকা, এত বোকা হলে চলবে? এক্স বুদ্ধি দিয়ে বের করবা, এটা বুদ্ধি দিয়ে বের করবা, ব্রেন ইউজ করবা, মুখস্থ কেন দেখবা? ব্রেন ইউজ করবা। বাচ্চাদের ম্যাথ এগুলা, এগুলো কি কঠিন ম্যাথ নাকি? বাচ্চাদের ম্যাথ, এগুলো কোনো ম্যাথ হলো নাকি? ওকে, তো যা আসবে তা হচ্ছে উত্তর। জাস্ট আমরা এটাকে সোজা করতেছি। এই যে ভারকেন্দ্র এখানে ছিল, ভারকেন্দ্র জি, ভারকেন্দ্র মানে একদম মধ্যবিন্দু থাকে ভারকেন্দ্র জি, যে ভারকেন্দ্র জি, এই ভারকেন্দ্রটা এই জায়গায় চলে গেছে জি, দ্যাট ইজ ভারকেন্দ্র জি। এই যেখানে, এই যখন এখানে ছিল এই লেভেলে ছিল,
আর বর্তমানে সেই লেভেলে আছে। এই দুই লেভেলের যে দূরত্ব, যে এই লেভেল আর এই লেভেলের দূরত্ব, দ্যাট ইজ হচ্ছে আমার এক্স বা ভারকেন্দ্রের সরণ। বের করলাম কেমনে? এখান থেকে এটুকু আমার h/2, চোখ দিয়ে তাকাবার বুদ্ধি ইউজ করবা, চোখ দিয়ে তাকাবার বুদ্ধি ইউজ করবা, তাহলেই হবে। এইটুকু h/2, এইটুকু আমার h/2, কারণ হচ্ছে পুরাটা আমার এইচ এর অর্ধেকে থাকে h/2। এইটুকু আমার ডি মানে ব্যাস, ব্যাসের অর্ধেক, যেটা আমার সেন্টার, এটা আমার সেন্টার, সেন্টার থেকে এটা আমার ব্যাসের অর্ধেক, দ্যাট ইজ আমার যেইটুকু আমার ব্যাসের অর্ধেক, এইটুকু আমার ব্যাসের অর্ধেক। তোমরা বুদ্ধি ইউজ করবা, ব্যাসের অর্ধেকের সাথে এক্স যোগ করলে পুরো h/2 পাওয়া। বাচ্চাদের জিনিসপাতি, ঠিক আছে? ওকে, আর একটা ব্যাপার আছে যে অনেকগুলো ইটকে একসাথে তৈরি করে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ। এটা আসলে অ্যাকচুয়ালি অ্যাডমিশনে আসে, তাও দেখাইনি। অনেকগুলো ইট একসাথে তুমি তৈরি করলা, একসাথে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ। হ্যাঁ, একসাথে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ। মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম, যে এরকম তোমার কাছে 1 2 3 4 অনেকগুলো ইট আছে। এই 4টা ইট তুমি হচ্ছে স্তম্ভ তৈরি করবে। ইটের ভর হচ্ছে আমার এম, একটা ইটের ভর আমার এম, আর ইটের যে পুরুত্ব সেটা হচ্ছে আমি বি ধরলাম, ইটের পুরুত্ব। তো এরকম একই পুরুত্বের একই ভরের হচ্ছে অনেকগুলো ইট আছে। এই ইটগুলোকে তুমি একটার উপর আরেকটা দিয়ে ইমারত তৈরি করবা। একটা ইট ফার্স্ট এখানে রাখবা, তার মাথার উপর তুমি 8টা ইট রাখবা, তার মাথার উপর তুমি 8টা ইট রাখবা, তার মাথার উপর তুমি 8টা ইট রাখবা। এইভাবে তুমি ইমারত তৈরি করবা, এইভাবে তুমি মিনার তৈরি করবা। বাংলা কথা বুঝতেছো? এখানে রাখলা ইটটা, তারপর তার মাথার উপর রাখলা, তার মাথার উপর রাখলা, তার মাথার উপর রাখলা। এভাবে ইমারত তৈরি করতে কৃতকাজ কত? এভাবে ইমারত তৈরি করতে কৃতকাজ কত? বোঝা গেল ব্যাপারটা? 1 2 3 4, একটার উপর একটা এভাবে করে ফার্স্টে এইটা এখানে রাখবা, তারপরে এইটা এখানে রাখবা, তারপরে এখানে রাখবা, তারপরে এখানে রাখবা। এভাবে ইমারত তৈরি করতে কৃতকাজ কত? সেই কৃতকাজের ফর্মুলা হচ্ছে W = mg × b n × n-1/2। এবার ঠিক আছে ভাই, দেখো তো ঠিক আছে না সূত্রটা ভাই? সূত্র ঠিক আছে না? সূত্রটা ঠিক আছে না? mgb n × n-1/2। ঠিক আছে। তাহলে mgb n × n-1/2। n মানে হচ্ছে তোমার ইটের সংখ্যা, n মানে ইটের সংখ্যা, n মানে ইটের সংখ্যা। 1 2 3 4টা ইট, তাহলে 4টা ইট, n এর ভ্যালু 4 বসাবা। আর 2 তো সংখ্যা, আর b মানে কি? একটা ইটের পুরুত্ব। b মানে একটা ইটের যে পুরুত্ব, একটা ইটের প্রস্থ বা পুরুত্ব, একটা ইটের প্রস্থ বা পুরুত্ব। আর m মানে কি? একটা ইটের ভর। আর কৃতকাজ W। এভাবে ইমারত তৈরি করতে কৃতকাজ হচ্ছে W। এটা এখান থেকে দিনাজপুর বোর্ডে একটা কোশ্চেন আসছিল, এই বাট এটা এখন বোর্ডে আসার কোনো চান্স নাই। তো এই হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি, ফিনিশ। এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ। এটার পরে চ্যাপ্টার করবো, কি বলে ওই যে 6 করবো, অনেকেই বলতেছিলাম। তারপরে চ্যাপ্টার 4 ধরার ইচ্ছা আছে, বিশাল বড় চ্যাপ্টার। তারপরে চ্যাপ্টার 8 পরে, এখন না। ওকে, আল্লাহ হাফেজ। মার্চের আগে শেষ করে দিতে পারলেই তো হলো নাকি?